ম্যানহাটন প্রজেক্টের গোপনতম তথ্য ওরা বার করে নিয়ে গেছে। কোন ইংরেজি ভাষীর নাম কি মনে পড়েছিল তোমার? ইয়েস স্যার। কি নাম তার? ডক্টর রবার্ট জে ওপেনহাইমার। সেই শ্লোকটি হচ্ছে E is equal to mc স্কোয়ার। যদি কোনো কৃত্রিম উপায়ে অল্প সময়ে কোনো পদার্থ আত্মবিলোপ করে তবে তা প্রচণ্ড শক্তির জন্ম দেবে। প্রথম বিশ্বযুদ্ধের শেষে ইউরোপ খণ্ডে, বস্তুত পৃথিবীতেই ছিল তিনটি মূল ঘাঁটি যেখানে পরমাণু তত্ত্ব বিষয়ে গবেষণা হচ্ছিল। একটি কেন্দ্র ছিল, আগেই বলেছি, কেমব্রিজে। প্রফেসর রাদারফোর্ড ছিলেন তার অধিকারী মশাই, আর মূল গায়েন তাঁর দুই শাকরেদ, ব্রিটিশ বৈজ্ঞানিক জেমস চ্যাডউইক আর রাশিয়ান বিজ্ঞানী পিতর কাপিৎজা। চ্যাডউইক সম্মানের সর্বোচ্চ শিখরে উঠেছিলেন, কাপিৎজাও তাই উঠেছিলেন, কিন্তু রাশিয়ায়। আমরা প্রথম দিকে তার কীর্তি কাহিনীর কথা জানতে পারিনি। তিনি নোবেল পুরস্কার পাওয়ার পর জানা গেল রাশিয়ায় এতদিন তিনি কি কাজ করছিলেন। দ্বিতীয় কেন্দ্র ছিল ডেনমার্কে। সেখানে দীপ্ত সূর্য নিলস বোর, ঋষি প্রতিম বিজ্ঞান ভিক্ষু, যেন মাটির দুনিয়ার মানুষ নন, হ্যান্স অ্যান্ডারসনের উপকথা লোকের বাসিন্দা। বয়সে রাদারফোর্ডের চেয়ে 14 বছরের এবং আইনস্টাইনের চেয়ে 6 বছরের ছোট, কিন্তু বিজ্ঞান চর্চায় সমান উৎসাহী। কোপেনহেগেনে ছিল তার বিজ্ঞান মন্দির, আর 3 নম্বর কেন্দ্রটি ছিল খাস জার্মানিতে, বার্লিন এবং বিশেষ করে গোটিনজেন বিশ্ববিদ্যালয়। এখানে সূর্য টূর্য নেই, জ্যোতিষ্কের ছড়াছড়ি, গোটা গ্যালাকটিক সিস্টেম। ম্যাক্স বর্ন, ম্যাক্স প্লাঙ্ক, জেমস ফ্রাঙ্ক, ডেভিড হিলবার্ট, ওয়াল্টার নেস্ট, কিছু পরে অটো হান, ওয়াইটজেকার, হেইজেনবার্গ, কাকে ছেড়ে কার কথা বলি। ওই গোটিনজেন বিশ্ববিদ্যালয়টাকে আরো একটু কাছে গিয়ে দেখা যাক বরং। এই শতাব্দীর আদি ও মধ্যযুগে, বিশেষ করে পরমাণু বোমার বিবর্তনে, এই গোটিনজেন বিশ্ববিদ্যালয়ের একটি অসামান্য ভূমিকা আছে। বার্লিন থেকে ফ্রাঙ্কফুর্ট যাবার পথে ঘন সন্নিবদ্ধ পপলার, বার্চ আর ইলমের ছায়াঘেরা ছোট্ট একটি জনপদ, যেখানে কারখানা নেই, হইহল্লা নেই, রাজনৈতিক বক্তৃতা মঞ্চ নেই, আছে একটি বিশ্ববিদ্যালয়। যেন গুপ্ত যুগে পাটলিপুত্র থেকে রাজগৃহ যাবার পথে শান্ত জনপদ নালন্দা, অথবা বলতে পারেন 30-40-এর দশকে কলকাতা সিউড়ি যাবার পথে শান্তিনিকেতন। বিশ্ববিজ্ঞানের ইতিহাসে ওই অনাড়ম্বর বিশ্ববিদ্যালয়টির একক দান অসামান্য। দর্শন, ভাষাতত্ত্ব, জীববিদ্যা, বিজ্ঞানের বিভিন্ন শাখার দিকপাল পণ্ডিতেরা এখান থেকেই জ্ঞান বিজ্ঞানের আলোক রশ্মি বিকিরণ করেছেন। তবু গোটিনজেনের খ্যাতি অঙ্কশাস্ত্র বিষয়েই। গত শতাব্দীতে কার্ল গাউস এবং ফেলিক্স ক্লিন ছিলেন এই জ্যোতির্ময় লোকের যুগ্ম তারকা, এ নালন্দার যুগ্ম শিলভদ্র, অথবা এ শান্তিনিকেতনের রবীন্দ্র অবনীন্দ্র। আমরা যে সময়ের কথা বলছি তখন গোটিনজেনে তিনজন দিকপাল মনীষী ছিলেন এ রাজ্যের ত্রিরত্ন। তারা হলেন ডেভিড হিলবার্ট, ম্যাক্স বর্ন এবং জেমস ফ্রাঙ্ক। শেষোক্ত দুজনেই ইহুদি এবং নোবেল লরিয়েট। হিলবার্ট ছিলেন বিশুদ্ধ গণিতের পণ্ডিত। অঙ্কশাস্ত্র ছাড়া এই দুনিয়ায় আর কিছু চিনতেন না তিনি। অপরপক্ষে ম্যাক্স বর্নের প্রতিভা ছিল বহুমুখী, প্রায় লিওনার্দোর মতো।
চিত্রশিল্প আর বেহালা বাজানোতে তার এমন পারদর্শিতা ছিল যে বিজ্ঞান চর্চা আদৌ না করে ওই দুটি পথের যে কোনো একটায় সিধে হাঁটা ধরলেও তিনি নাকি বিশ্ব বিশ্রুত হতে পারতেন। বাবা ছিলেন সম্ভ্রান্ত পরিবারের একজন ইহুদি। পুত্রকে কলেজে পাঠাবার সময় বলেছিলেন, কি নিয়ে জীবন কাটাবে তা স্থির করার আগে সব কয়টি পাঠ্য বিষয়কেই যাচাই করে দেখে নিও। পিতৃ আজ্ঞা বর্ণে বর্ণে পালন করেছিলেন ম্যাক্স বর্ন। আইন, সাহিত্য, মনস্তত্ত্ব, রাজনৈতিক অর্থনীতি এবং জ্যোতির্বিদ্যা পরপর অনেকগুলি বিষয়ই পরীক্ষা দিয়েছিলেন। দুর্ভাগ্যবশত কোনো বিষয়ই দ্বিতীয় হতে পারলেন না। ফলে তিনি পিতাকে লিখে পাঠালেন, সব কয়টি বিষয় যাচাই করে দেখলাম, স্থির করেছি জ্ঞান বিজ্ঞানের সামগ্রিক চর্চা করব অতঃপর। এমন মানুষকে পদার্থ বিজ্ঞানী রূপে চিহ্নিত করা যায় কিনা জানি না, কিন্তু সেটাই তার পরিচয়। জেমস ফ্রাঙ্কো ইহুদি, হামবুর্গে বাড়ি, অভিজাত পরিবারের সন্তান, আর সেই আভিজাত্য ছিল তার রক্তে। কখনো কারো কাছে মাথা নত করেননি। ছাত্রদের তিনি প্রাণ দিয়ে ভালোবাসতেন, ছাত্রেরাও তার জন্য প্রাণপাত করতে প্রস্তুত। গোটিনজেনে আসার পরেই তিনি কতকগুলি যুগান্তকারী আবিষ্কার করে বসলেন, যার একটির জন্য তাকে যেতে হলো সুইডেনে নোবেল প্রাইজ আনতে। প্রতি বছরই বিভিন্ন দেশ থেকে বিজ্ঞানীরা আসেন গোটিনজেনে, দেখতে, শুনতে, জানতে এবং জানাতে। কোয়ান্টাম থিওরির জনক ম্যাক্স প্লাঙ্ক, রেডিয়াম আবিষ্কারক মাদাম কুরি, আপেক্ষিকতাবাদী আইনস্টাইন, প্রোটন উদ্ধারক রাদারফোর্ড, পরমাণু সিদ্ধান্ত বাচস্পতি নিলস বোর প্রভৃতি এসেছেন বারে বারে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অধিকাংশই ছাত্রাবাসে থাকতো না, তারা ছড়িয়ে ছিটিয়ে থাকতো সারা শহরে, স্থানীয় বাসিন্দাদের পেইং গেস্ট হিসাবে একটি দুটি করে। তার ফলশ্রুতিটি মারাত্মক এবং কৌতুকবহ। বিংশ শতাব্দীর মাঝামাঝি এক ধুরন্ধর সংখ্যাতত্ত্ববিদ কাগজে ছাপিয়ে দিলেন এক মারাত্মক স্ট্যাটিস্টিক্স। সারা পৃথিবীর প্রথম শ্রেণীর বিজ্ঞানীদের অধিকাংশের শ্বশুরবাড়ি নাকি ওই ছোট্ট জনপদ গোটিনজেনে। হাটে হাঁড়ি ভাঙা হলো আর কি। বোঝা গেল পেইং গেস্টের দল শুধুমাত্র বিজ্ঞান চর্চাই করেননি এতকাল। জার্মানির চতুর্দিকে কলকারখানা, কর্মব্যস্ততা, অথচ ওই শান্ত ছায়া ঘেরা জনপদে যারা বাস করে তারা যেন গ্রহান্তরের মানুষ। সে আমলের একজন গোটিনজেন ছাত্রের স্মৃতিচারণ থেকে কিছুটা উদ্ধৃতি দেবার লোভ সামলাতে পারছি না। মাঝে মাঝে মনে হতো আমার আশেপাশের মানুষগুলো বুঝি পাগলাগারদের বাসিন্দা। একদিন মনে আছে, সাইকেলে চেপে কলেজ থেকে ফিরছি, এক বৃদ্ধ আমার চাকার তলায় পড়েন আর কি। কোনো ক্রমে ব্রেক কষে আমি নেমে পড়ি। বেশ বাগিয়ে একটা ধমক দিতে যাব, দেখি তার আগেই বৃদ্ধ হুমড়ি খেয়ে পড়লেন একটা পাথরে হোঁচট খেয়ে। ধরে তুলতে গেলাম, আয়ে বাপ, প্রচন্ড ধমক দিয়ে বসলেন আমাকে। আমি আছাড় খাই না খাই তাতে তোমার কি হে ছোকরা, দিলে তো সব ভেস্তে। কি ভেস্তে দিলাম আমি? পরে শুনেছিলাম তিনি একজন বিখ্যাত পণ্ডিত, পথে চলতে চলতে মনে মনে আঁক কষতেন। আমি তাকে ধরে তুলতে যাওয়ায় তার নাকি চিন্তাসূত্র ছিন্ন হয়ে গিয়েছিল। কলেজের পাশেই ছিল ক্যান্টিন, সেখানে কফি সেবনের অনুপান স্ন্যাক্স নয়, সামস। সাদা মার্বেল টপ টেবিলে হাতির সুরের মতো অদ্ভুত দর্শন লম্বা টান দিয়ে পেন্সিলে আঁক কষতেন অধ্যাপক আর ছাত্রের দল। ক্যান্টিনের ম্যানেজারের উপর কর্তৃপক্ষের কড়া হুকুম ছিল, অনুমতি না পাওয়া পর্যন্ত লেখাগুলো যেন না মুছে ফেলা হয়। কখনো কখনো মধ্যরাত্রি পর্যন্ত কফি বার খুলে রাখতে হতো ম্যানেজারকে। বসে বসে হাই তুলত, আঁক শেষ হয়নি এই অজুহাতে। আবার এমনও হয়েছে, পরদিন এসে দেখা গেছে ইতিমধ্যেই কোনো অজ্ঞাতনামা কফি সেবী অসমাপ্ত অঙ্কের বাকি কটা ধাপ লিখে রেখে গেছেন।
সে এক অদ্ভুত জগৎ। এই যুগে গোটিনজেনের ছাত্র ছিলেন এমন কয়েকজন ভবিষ্যবিজ্ঞানী যারা ওই পরমাণু বোমা নির্মাণে নানাভাবে অংশ নিয়েছেন। কেউ প্রত্যক্ষভাবে, কেউ পরোক্ষভাবে, আবার কেউ কেউ কালিদাসের ধাঁধার ছন্দে। নেই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে। অর্থাৎ তারা পরমাণু বোমা নির্মাণে কোনো অংশ না নিয়েই এই নাটকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ। মার্কিন মুলুকের ওপেনহাইমার, ইটালির এনরিকো ফের্মি, রাশিয়ার জর্জ গ্যামো, হাঙ্গেরির জিলার্ড আর টেলার নিয়েছিলেন প্রত্যক্ষ ভূমিকা। আর কালিদাসী ধাঁধার ছন্দে অংশ নিয়েছিলেন জার্মানির হেইজেনবার্গ, ওয়াইটজেকার, ভন লে, অটো হান প্রভৃতি। অ্যাটম বোমা না বানিয়ে। কেন তা যথাসময় বলবো। শেষোক্ত দলের মধ্যে বয়োজ্যেষ্ঠ এবং সর্বজনশ্রদ্ধেয় ছিলেন নোবেল লরিয়েট অটো হান। হেইজেনবার্গ তাঁর ছাত্রস্থানীয়, বয়সে অনেক ছোট, অদ্ভুত প্রতিভাশালী। জীবনে কখনো কোনো প্রতিযোগিতায় দ্বিতীয় হননি। মাত্র 23 বছর বয়সে তিনি প্রফেসর নিলস বোরের প্রধান শিষ্য হয়ে পড়েন। 24 বছর বয়সে কোপেনহেগেনে অধ্যাপনা শুরু করেন এবং 26-এ লিপজিগে পুরোপুরি পদার্থবিদ্যার অধ্যাপকের পদ অলংকৃত করেন। মাত্র 32 বছর বয়সে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। শুধু তাই নয়, যে আবিষ্কারের জন্য এ পুরস্কার তাকে দেওয়া হয় সেটা তিনি সম্পন্ন করেছিলেন তার 25 বছর বয়সে, যখন অধিকাংশ বিজ্ঞানী ডক্টরেটও করে উঠতে পারেন না। এই নিরুদ্বিগ্ন শান্ত জনপদে ধূমকেতুর ধূসর ছায়াপাত ঘটল 1930-35-এ। জার্মানির ভাগ্যাকাশে দেখা দিল ন্যাশনাল সোশ্যালিস্ট দল, যার কর্ণধার নাকি কে এক অজ্ঞাত কুলশীল অ্যাডলফ হিটলার। বছর না ঘুরতেই শোনা গেল ন্যাশনাল সোশ্যালিস্ট দলের নাম হয়েছে নাৎসি পার্টি। তারা জার্মানির শাসনযন্ত্র দখল করেছে। হিটলার হয়েছে জার্মানির ভাগ্য বিধাতা। ওই সঙ্গে শোনা গেল একটা অদ্ভুত কথা, জার্মানির সব সমস্যার মূলে নাকি আছে ইহুদি সম্প্রদায়। শুরু হয়ে গেল ইহুদি বিতাড়ন পর্ব জার্মানি থেকে। বার্লিনে এক বিজ্ঞান পরিষদের বক্তৃতা মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হলো আলবার্ট আইনস্টাইনকে। হিটলারের স্নেহধন্য একদল পণ্ডিতমন্য বললে আইনস্টাইনের ওই আপেক্ষিকতাবাদ আসলে একটা ইহুদি ধাপ্পাবাজি। হিটলারের ক্ষমতা দখলের মাসখানেকের ভিতরেই গোটিনজেন বিশ্ববিদ্যালয়ে এসে উপস্থিত হলো একটি মারাত্মক টেলিগ্রাম। 7 জন প্রথম শ্রেণীর অধ্যাপককে পদচ্যুত করা হয়েছে। অপরাধ, তাঁরা ইহুদি। সেই 7 জনের একজন হচ্ছেন ম্যাক্স বর্ন। ইংল্যান্ডে চলে গেলেন তিনি। প্রথমটা স্তম্ভিত হয়ে গেল গোটিনজেন। তারপর শুরু হলো আবেদন নিবেদন, কিন্তু কিছুতেই কিছু হলো না। ইহুদি অধ্যাপকদের চলে যেতে হলো। 22 জন প্রথিতযশা আর্য বিজ্ঞানী একবার শেষ চেষ্টা করলেন গণদরখাস্ত পাঠিয়ে। তার ভিতর ছিল 8 ডজন নোবেল লরিয়েট। হিটলারের দপ্তরে পৌঁছে সেটা সোজাসুজি চলে গেল ছেঁড়া কাগজ ফেলার ঝুড়িতে। প্রথম শ্রেণীর ইহুদি অধ্যাপকদের মধ্যে একমাত্র রেহাই দেওয়া হলো জেমস ফ্রাঙ্ককে। বোধ করি তিনি কয়েক বছর আগে নোবেল প্রাইজ পাওয়ায়। কিন্তু আভিজাত্যের মর্যাদায় অধ্যাপক ফ্রাঙ্ক হিটলারের এ দাক্ষিণ্য গ্রহণ করলেন না। পদত্যাগ করলেন তিনি, কারণটা স্পষ্টাক্ষরে জানিয়ে, যেহেতু বর্তমান সরকার জার্মান ইহুদিদের দেশের শত্রু হিসেবে গণ্য করেছেন, তাই তিনি অব্যাহতি চান। তৎক্ষণাৎ গৃহীত হলো ফ্রাঙ্কের পদত্যাগপত্র। শুধু তাই নয়, ওই বিজ্ঞান জ্যোতিষ্কের বিদায় যাতে কোনো সভার আয়োজন না করা হয় সে বিষয়েও কড়া নির্দেশ এলো। স্ত্রীর হাত ধরে নীরবে বিদায় হলেন তিনি
গোটিনজেন থেকে, এমনকি নোবেল প্রাইজের মেডেলটাও নিয়ে যেতে পারেননি। গোটিনজেনের ত্রিরত্নের দুজন বিতাড়িত। শেষ দ্বীপ শিখাটি জ্বালিয়ে রেখেছেন একা ডেভিড হিলবার্ট, গণিত সাগর। তিনি পুরোপুরি নর্ডিক, ইহুদি রক্তের চিহ্ন মাত্র নেই তার ধমনীতে। প্রায় বছর খানেক পরে বার্লিনে এক ভোজসভায় তদানীন্তন জার্মান নাৎসি শিক্ষামন্ত্রী হিলবার্টকে কথা প্রসঙ্গে হঠাৎ প্রশ্ন করলেন, প্রফেসর, এ কথা কি সত্য যে ইহুদি বিতাড়নে আপনার বিশ্ববিদ্যালয়ের অঙ্গহানি হয়েছে? হিলবার্ট তৎক্ষণাৎ জবাবে বলেছিলেন, আগে না, অঙ্গহানি তো কিছু হয়নি। উৎফুল্ল হয়ে শিক্ষামন্ত্রী বলেন, তাই বলুন, অথচ লোকে কত কথাই রটাচ্ছে। হিলবার্ট বললেন, ও সব মূর্খ লোকের কথায় কান দেবেন না হের মিনিস্টার। অতীতের সেই গোটিনজেন আজ আর জীবিত নেই। মৃতদেহের আবার অঙ্গহানি কি? মুখ চোখ লাল হয়ে ওঠে শিক্ষামন্ত্রীর। জোর দিয়ে বলেন, ওই 7 জন ইহুদি অধ্যাপকের বদলে আমরা যদি 7 জন পাওয়ারফুল নর্ডিক প্রফেসরকে বহাল করি। হিলবার্ট হেসে বলেন, হের মিনিস্টার, আপনাদের ওই পাওয়ার পলিটিক্সটা আমি বুঝি না। আমি নেহাতি অঙ্কের মাস্টার। আমি তো বুঝি 0⁷ = 0। শিক্ষামন্ত্রী জবাব খুঁজে পাননি এ অঙ্কের।